গ্রেফতার হয়েছেন বহিষ্কৃত জামাত নেতা গাজী নজরুল ইসলাম। এমন দাবি ভাইরাল হতেই আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে বিষয়টি। তবে ফ্যাক্ট চেক করে দেখা যায় বিগত সরকারের এক সাবেক সংসদ সদস্যকে গ্রেফতারের ঘটনাকে জামাতের বহিষ্কৃত নেতার সঙ্গে মিলিয়ে বিভ্রান্তিকর দাবিটি ছড়ানো হয়েছে। অন্যদিকে ভারতের শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের মন্তব্যের দাবিতে গণমাধ্যমের লোগো ব্যবহার করে তৈরি করা একটি ভুয়া ফটোকার্ড নতুন বিভ্রান্তির জন্ম দেয়। শুধু তাই নয়, 2025 সালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের সংগঠিত অগ্নিকাণ্ডের পুরনো ভিডিওটিকে নতুন দাবিতে ছড়িয়ে দিলে তৈরি হয় আতঙ্ক। চলুন দর্শক আরো কিছু ফ্যাক্ট চেক দেখে নিচ্ছি। ভারতের শিক্ষার্থী আন্দোলনকে ঘিরে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ নাকি বলেছেন, মোদি ক্ষমতায় থাকলে বাংলাদেশের সমস্যা হবে। এমন দাবিতে কালের কণ্ঠের লোগো সংবলিত একটি ফটোকার্ড সামাজিক মাধ্যমে ব্যাপক বিভ্রান্তি ছড়ায়। তবে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায় দাবিটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। স্বরাষ্ট্রমন্ত্রী এমন কোনো মন্তব্যই করেননি এবং কালের কণ্ঠ এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। মূলত স্বরাষ্ট্রমন্ত্রীর ভিন্ন একটি মন্তব্যের আসল ফটোকার্ডকে ডিজিটাল প্রযুক্তির সাহায্যে সম্পাদনা করে এই ভুয়া দাবিটি ছড়ানো হয়েছে। ওদিকে বহিষ্কৃত জামায়াত নেতা গাজী নজরুল ইসলাম গ্রেপ্তার হয়েছেন এমন দাবিতে একাধিক সংবাদ মাধ্যমের বিভ্রান্তিকর প্রতিবেদন প্রকাশিত হয়। তবে যাচাই করে দেখা যায় গ্রেপ্তার হয়েছেন নিষিদ্ধ আওয়ামী লীগের সাতক্ষীরা 1 আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম। জামায়াতের বহিষ্কৃত নেতা নন। একই নাম ও জেলার কারণে বিভ্রান্তি তৈরি হলেও পরে একাধিক সংবাদ মাধ্যম প্রতিবেদনটি প্রত্যাহার করে ভুলের কথা স্বীকার করে। আবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডের দাবিতে একটি ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপক আতঙ্ক ছড়ায়। তবে অনুসন্ধানে দেখা যায় এটি সাম্প্রতিক ঘটনা নয়, বরং 2025 সালের অক্টোবরে শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে সংগঠিত অগ্নিকাণ্ডের পুরনো ভিডিও। সম্প্রতি বিমানবন্দরের 8 নম্বর গেট সংলগ্ন এলাকায় ময়লার স্তূপে আগুন লাগালেও ভাইরাল ভিডিওটির সঙ্গে সেই ঘটনার কোনো সম্পর্ক নেই। গুজব এখানেই শেষ নয়। ভারতের ককরোচ জনতা পার্টির আন্দোলনকারীদের বিজেপি সমর্থকরা মারধর করেছে এমন দাবিতে একটি ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনায় আসে। কিন্তু ভিডিওটির সঙ্গে চলমান আন্দোলনের কোনো সম্পর্কই নেই। এটি ভারতের বেনারসে এক ইতালীয় নাগরিককে স্থানীয়দের মারধরের ঘটনা, যিনি এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি ও স্থানীয়দের উত্ত্যক্ত করেছিলেন। দর্শক, আজকের অপতথ্যগুলো যাচাই করতে গিয়ে দেখা গেল সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশীয় ও আন্তর্জাতিক উভয় ইস্যুতেই বিভ্রান্তি ছড়াতে ধারাবাহিকভাবে প্রচার করা হচ্ছে নানা গুজব। যথারীতি ভিউ বাড়ানোর অপচেষ্টায় ছড়ানো হচ্ছে অধিকাংশ গুজব। নানান অভিনব কৌশলে ছড়ানো এসব গুজবের ফাঁদে না পড়তে সচেতন থাকার পরামর্শ বিশ্লেষকদের। সায়ক দাস, 71। দর্শক, আমরা প্রতিবেদনটা দেখলাম। আগে জানিয়েছি আমাদের সাথে উপস্থিত আছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর মোহাম্মদ তৌফিকুল ইসলাম বিথি। যুক্ত হচ্ছে তার সাথে। তৌফিকুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের আয়োজনে। বেশ কিছু অপতথ্য এবং বেশ কিছু গুজব একদম আমরা দেখতে পাচ্ছি পুরো দিন জুড়ে ভাইরাল হচ্ছে। অনেকগুলো বিষয়ই আমাদের দেশের, কিন্তু অনেকগুলো বিষয় বিদেশের বা প্রতিবেশী দেশে। আবার অনেক সময় আমরা দেখেছি এই বিদেশের বা প্রতিবেশী দেশগুলোতে চলা যেসব কর্মকাণ্ড সেটি নিয়ে আমাদের দেশে বেশ কিছু অপতথ্য ছড়ায়। একটু জানতে চাই, বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এইসব ভুয়া খবরগুলো দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা নষ্ট করার পাশাপাশি প্রতিবেশী দেশ এবং বৈশ্বিক যে পরাশক্তিগুলো সেটিতে দ্বিপাক্ষিক যে সম্পর্ক সেটির উপরে কি কোনো প্রভাব রাখে, কি মনে করেন? নিঃসন্দেহে কোনো না কোনো ভাবে ইম্প্যাক্ট আমরা যেভাবে দেখি এটার প্রভাব কিন্তু কম বেশি রয়েছেই। কারণ আপনি দেখেন কিছু কিছু অপতথ্য এমন ভাবে ভাইরাল হয় যেটা আলটিমেটলি পরে এটা আইডেন্টিফাই হয় এটা ফলস নিউজ ছিল, কিন্তু যে সময়টা আইডেন্টিফাই হওয়ার ফ্যাক্ট চেক হওয়ার আগ পর্যন্ত কিন্তু এটা স্বাভাবিকভাবে আপনি দেখেন, আপনি যদি চিন্তা করেন তার আগে এই যে আপনার মনে আছে কুরবানির সময় একটা গরু নিয়ে, তার পরবর্তী থেকে শুরু করে অনেকগুলো ঘটনা, ওয়েস্ট বেঙ্গলের ইলেকশন নিয়ে, তারপরে রিসেন্ট মুভমেন্ট নিয়ে যেগুলো হচ্ছে, সত্যিকার অর্থে আমার কাছে মনে হয় এই জিনিসগুলোর সবার আগে যেটা প্রয়োজন, আমরা মনে হয় নৈতিকতা, নৈতিক
স্খলন হচ্ছে। আমরা যে কোনো একটা নিউজ আসলেই সেটা শেয়ার করছি, কেউ কাউকে ঘায়েল করার জন্য নিউজ দিচ্ছি এবং ফেক নিউজ দিচ্ছি, কারো চরিত্র হননের জন্য আমরা ফেক নিউজ দিচ্ছি এবং সেটাকে আনআইডেন্টিফাই কোনো অ্যাকাউন্ট থেকে সেটাকে চালিয়ে দিচ্ছি। এখন এই জিনিসগুলো আসলে খুব দ্রুত যদি আমরা প্রাতিষ্ঠানিকভাবে এটা যদি চিন্তা না করি, এটা কিন্তু অ্যাপিডেমিক ডিজিজের মতো ছড়িয়ে যাবে। আমি এই ফেক নিউজ নিয়ে কিন্তু আগেও কয়েকটা আলোচনায় ছিলাম। আমি যেটা বলতে চাই আসলে দেখেন, এটা আমাদের প্রাতিষ্ঠানিকভাবে আমাদের যেমন নন গভর্নমেন্ট সেক্টরে কিছু ফ্যাক্ট চেকের প্রতিষ্ঠান ইতিমধ্যেই কাজ করছে, সরকারিভাবে পিআইবি সেটা করছে, কিন্তু এটাকে আরো ব্যাপকভাবে ফ্যাক্ট চেক করার জন্য এআই আছে, এই এআই গুলো ব্যবহার করে ফ্যাক্ট চেক করা। কিন্তু সমস্যা যেখানে দেখেন, এই অপতথ্যগুলো শুধুমাত্র লিটারেট কমিউনিটি বা ইনস্টিটিউট থেকে যে ছড়ায় তা না, আমাদের এই সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী একটা বড় অংশ আছে যারা অল্প শিক্ষিত, খুবই অল্প শিক্ষিত এবং অনেক ক্ষেত্রে অর্ধশিক্ষিত, এমন একটা ভাস্ট কমিউনিটি কিন্তু রয়েছে। ওরা কিন্তু প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য এটা ব্যবহার করে। এটা আন্তর্জাতিকভাবে যেমন হচ্ছে, এটা রাষ্ট্রীয় ন্যাশনাল জাতীয় লেভেলও হচ্ছে এবং ইভেন রিজিওনাল লেভেলও হচ্ছে। এইটা সবকিছু মিলে আমাদের কিন্তু খুব দ্রুত এটার দিকে অ্যাটেনশন দেওয়া প্রয়োজন। আমরা সমাধানের দিকে যাব, তবে তার আগে আমার আরো দুটো প্রসঙ্গ রয়েছে, একটু আলাপ করে সেদিকে আসলে যেতে চাই। আপনি প্রথমেই বলছিলেন যে না বুঝে শেয়ার করার যে প্রবণতা, সেটা আমরা সবচেয়ে বেশি এই মুহূর্তে দেখছি, এবং এছাড়াও রাজধানীর নাগরিক এবং প্রান্তিক এলাকার নাগরিক, তাদের মধ্যে কিছুটা হলেও সবকিছু বোঝার মধ্যে কিছুটা হয়তো সীমাবদ্ধতা থাকতেই পারে। কিন্তু আমরা কিন্তু দেখছি অনেক প্রাতিষ্ঠানিক আকারে বা সংগঠিত আকারে এইসব গুজবগুলো ছড়ানো হচ্ছে, অর্থাৎ কোন এলাকার মানুষ কোন ধরনের অপতথ্য দিলে তারা সেই ব্যাপারটাকে সত্য মনে করবে, সেটা কিন্তু বুঝে শুনে পরিকল্পনা করে তারপর গুজবগুলো ছড়ানো হচ্ছে। তাহলে আমরা বলতেই পারি অপতথ্য এবং গুজব যারা ছড়ায় তারা একটা প্রাতিষ্ঠানিক এবং সংগঠিত এবং পরিকল্পিত উপায়ে এগোচ্ছে। যদি উদ্দেশ্যই হয় মানুষকে এভাবে বিভ্রান্ত করা এবং এত সংগঠিত আকারেই যদি তারা এগোতে পারে, তাহলে তো তারাই তো দিন শেষে সফল হচ্ছে। একজন মানুষ কোন এলাকায় কি বুঝবে কি বুঝবে না, সেটা তো আমরা এখনো আন্দাজ করতে পারছি না, তারা পারছে। এই জায়গাটা থেকে একটু আপনার কাছে জানতে চাই, এটি কেমন প্রভাব রাখে বলে আপনি মনে করেন? আপনি যথার্থই বলেছেন। আপনি দেখেন, আমি আমার হোম টাউন ব্রাহ্মণবাড়িয়াতে আমি প্রায়ই দেখি, যখন কোনো অন্য জায়গায় ঝগড়া হয় সেটা যতটা না ব্যাপকভাবে দেখা হয়, ব্রাহ্মণবাড়িয়াতে যখন ঝগড়া হয় সেটাকে ভাইরাল করে দেয়। এইটা আসলে রিজিওনালি এটা হচ্ছে। এবং আপনি যেটা বললেন, রাজনৈতিক দলগুলো, প্রতিষ্ঠানগুলো একজন একজনকে ঘায়েল করার জন্য হচ্ছে, এটা আসলে এখন আমার কাছে যেটা মনে হয় যে, আপনি দেখেন সকাল থেকে যেটা আমাদের সবচাইতে বেশি প্রয়োজনীয় নাইফ, যেটা আমরা সকাল থেকে রাত অবধি ব্যবহার করি, এই ছুরিটা মাছ কাটার জন্য, ফল কাটার জন্য, সবজি কাটার জন্য, আবার এই ছুরিটা দিয়েই কিন্তু মানুষ মারার কাজে ব্যবহার হয়। এখন যেখানে আমাদের কাছে এই ইন্টারনেট এবং এই সোশ্যাল মিডিয়া ব্লেসিংস আমাদের কাছে অনেক ক্ষেত্রেই, এটাকে কিন্তু আমরা এখন কার্স হিসেবে ব্যবহার করছি ইনফ্যাক্ট। এবং এটা আমরা যেটা আপনি যথার্থই বলেছেন, এটা গ্রুপ বেসড ব্যবহার হচ্ছে, ইনস্টিটিউশনাল ওয়াইজ এটা ব্যবহার হচ্ছে, রাজনৈতিক দলগুলো আবার পাশাপাশি ধর্মীয় ক্ষেত্রেও কিন্তু এটাকে ব্যবহার করছে। এবং এই ধর্মীয় ক্ষেত্রে এমন ভাবে হয়, মানুষ এখন কিছুটা, অনেকটা না, আমি কিছুটা বলবো না, অনেকটাই সচেতন, যার কারণে কিন্তু ইন্টারনেট, সোশ্যাল নেটওয়ার্কে বা সোশ্যাল মিডিয়াতে যখন কোনো সংবাদ দেখে, সাথে সাথেই কিছু মানুষ এটাকে ট্রাস্ট করে শেয়ার করে, কিন্তু অনেকাংশেই কিন্তু সেটার উপর আস্থা নেই। তা আমার কাছে মনে হয় এই মানুষগুলোর সংখ্যা যত বাড়বে, আমি না বুঝে যখনই শেয়ার করব, সেটাই কিন্তু আরো বেশি বিপজ্জনক। কারণ এই ধরনের মানুষকে আরো আমাদেরকে নিয়ে নানা ধরনের পদক্ষেপ আসলে নেওয়া উচিত। কিন্তু তার আগে আরো একটা প্রসঙ্গ একটু যুক্ত করতে চাই। এই যে প্রাতিষ্ঠানিক হয়ে যাচ্ছে বা ব্যবসায়িক জায়গায় চলে আসছে গুজব ছড়ানো, অর্থাৎ আমি যদি আপনার ব্যাপারে কোনো গুজব ছড়াতে চাই, নির্দিষ্ট একটা সংগঠন রয়েছে যাদের কাছে আমি যদি যাই, আমার বাজেটের পরিমাণ বলি, তারা সেই অনুযায়ী আপনার বিপক্ষে নানা পদ্ধতি, নানা পন্থা ব্যবহার করে গুজবটা ছড়িয়ে ফেলবে। এই যখন প্রাতিষ্ঠানিক উপায় চলে আসে বা ব্যবসায়িক কেন্দ্র হিসেবে যখন গুজব ছড়ায়, এই বিষয়টা কি শুধু আমাদের দেশেই রয়েছে নাকি অন্যান্য জায়গায়ও, পৃথিবীর অন্যান্য দেশেও ব্যাপারটা একই রকম? অন্যান্য দেশেও এটা আছে, বাট
ওই যে আমি যেটা বললাম যে আমরা এখনো বেসরকারি পর্যায়ে ফ্যাক্ট চেকিং যতটা না আছে আমাদের বেসরকারি পর্যায়ে আছে, সরকারি পর্যায়ে শুধুমাত্র পিআইবি করছে। আমার মনে হয় সরকারি পর্যায়ে আরো ব্যাপকভাবে এটা নিয়ে আরো কাজ করা প্রয়োজন। সেক্ষেত্রে হয়তো আমরা ফ্যাক্ট চেক করে আমরা এটাকে হয়তো অনেক ক্ষেত্রে প্রতিরোধ করতে পারবো। পাশাপাশি সরকারিভাবে যেমন প্রয়োজন, বেসরকারিভাবে এবং সামাজিকভাবেও এটা প্রতিরোধের জন্য সচেতনতামূলক প্রোগ্রাম যেমন থাকবে, এবং সামাজিকভাবে মানুষকে, মাছ পিপলকে সচেতন করার জন্য কিছু কাজ, অ্যাক্টিভিটিস থাকতে হবে। তো সব মিলিয়ে যদি আমরা এগিয়ে যাই, আমরা মনে হয় এটাকে খুব দ্রুতই প্রতিরোধ করতে পারবো। চমৎকার বলেছেন তৌফিকুল ইসলাম। এই বিষয়গুলো নিয়ে আমরা আরো বিস্তারিত আলাপ করব, তবে এই মুহূর্তে একটা বিরতির সময় হচ্ছে। বিরতির পর এসে আমরা সমাধানের বিষয়গুলো নিয়ে আলাপ করব। সঙ্গে থাকুন। ধন্যবাদ। সাথে থাকার জন্য আছেন একাত্তরে চলছে রিউমার চেক নিয়ে একাত্তরের নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। দর্শক, আমাদের সাথে আমাদের অতিথি যুক্ত আছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর মোহাম্মদ তৌফিকুল ইসলাম মিথিল। তার সাথে আলোচনায় ফিরছি। অধ্যাপক তৌফিকুল ইসলাম মিথিল, আমরা বিরতির আগে যেসব প্রসঙ্গ নিয়ে আলোচনা করছিলাম, যে সাধারণ মানুষের জন্য এই যে উদ্দেশ্য করে যে ধরনের অপতথ্য এবং গুজব ছড়ানো হয়, সেটি আন্তর্জাতিক নানা মাধ্যমে আমাদের নানা ধরনের নেতিবাচক দিক আসলে তুলে ধরছে। একটু আমি এই বিষয়গুলো সমাধান নিয়ে আলোচনা করতে চাই। যে ধরনের গুজব এবং আমরা অপতথ্য দেখছি, সেটি তো নানা মহলে নানা সময়ে পৌঁছে যায়, এবং সেটির নানা ধরনের প্রভাব আমরা আমাদের দেশের রাজনৈতিক, ভূ রাজনৈতিক, প্রযুক্তিগত এবং জনগণের গণমতের মধ্যে আমরা দেখতে পারি। এই বিষয়গুলো নিয়ে আসলে সমাধান কি হতে পারে? আসলে দেখেন, আমরা দেখেছি নির্বাচনের আগেও এই প্রসঙ্গটা নিয়ে বেশ কয়েকবার আপনারা আলোচনার আয়োজন করেছিলেন একাত্তর টিভি থেকে। অনেকগুলো নির্বাচন ইউরোপে এমনও হয়েছে এই যে ফেক নিউজের জন্য নির্বাচনের ফলাফলে কিন্তু প্রভাব পড়েছে, যথেষ্ট প্রভাব পড়েছে। একইভাবে এখন যেগুলো হচ্ছে দেখেন, কিছুদিন আগে একটা পলিটিক্যাল পার্টিজের লিডার, যে ঘটনাটা রিয়েল ছিল, যদিও প্রথম দিকে এটাকে ডিফেন্ড করার চেষ্টা হয়েছে। একইভাবে আমরা দেখি যেটা হয় কি, দেখেন প্রথম যখন ফেক নিউজটা আসে, ফেক নিউজটা হচ্ছে যে নিউজটা ফেক এটাকে রিয়েল করে সাজানো, সেটাই তো ফেক নিউজ। এখন যেটা হয়েছে যে 4-5 দিন এটার রিয়েল ইনফরমেশনটা যতক্ষণ না আসে, ততক্ষণ কিন্তু যে ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রতি এটা হয়, প্রতিষ্ঠান কিন্তু একটা বড় সাফারিংস হয় এদের। এবং পরে যখন আইডেন্টিফাই হয় ইট ওয়াজ এ ফেক নিউজ, এইটাকে রিকভার করা কিন্তু সময় লেগে যায়। তা ইনফ্যাক্ট হচ্ছে যেটা সাফারিংস, সেটা কিন্তু প্রাথমিকভাবে যারা ফেক নিউজটা দেয়, তারা কিন্তু প্রাথমিকভাবে যারা টার্গেট আছে, যাদেরকে ওরা ভিকটিম করতে চায়, আলটিমেটলি কিন্তু ইনিশিয়ালি ওরা ভিকটিম করতে পারে, প্রাথমিকভাবে ওরা সফল হয় বিধায় এটা কিন্তু কন্টিনিউ হচ্ছে। এখন আমার প্রশ্ন হচ্ছে কি, যে এই যে কাজগুলো হচ্ছে, আমার কাছে মনে হয় আসলে আমাদের মানবতা বিপন্ন হচ্ছে। আমরা ছোটবেলায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে আদর্শ লিপিতে পড়েছি, সদা সত্য কথা বলিব, মিথ্যা বলিব না, মিথ্যা বলা মহাপাপ, এই পাঠ্যক্রম থেকে কিন্তু আমরা আর নেই। আমার কাছে মনে হয় যে এই ভ্যালুস, এথিক্স, নৈতিক মূল্যবোধ, এগুলো আমাদের পাঠ্যক্রমে খুব দ্রুত, যেগুলো ইউনিভার্সিটিতে সোশ্যাল ভ্যালুস এবং এথিক্স নিয়ে কিছু কোর্স আছে, আমার মনে হয় এটা প্রাথমিক শিক্ষা থেকে শুরু করা উচিত। পাশাপাশি যারা স্কুলে আসছে না, তাদেরকেও ওই টার্গেট পিপলকেও টার্গেট করে যে কারো সম্পর্কে মিসলিড এবং মিস ইনফরমেশন দেওয়া, ফেক নিউজ দেওয়া, যেটা আমরা দেখি ধর্মে, আমরা যারা, আমাদের কিন্তু সবারই মোটামুটি বাংলাদেশে আপনি 99% তারা কিন্তু ধর্মে বিশ্বাসী, এবং এই ধর্মেও যেটা খুব জোরালো ভাবে এই কথাগুলো এমফাসিস করা হয়েছে যে কাউকে অপবাদ দেওয়া যাবে না, কাউকে নিয়ে মিথ্যাচার করা যাবে না, এবং মিথ্যাচার করলে সেটার কনসিকুয়েন্স কি হবে, প্রতিটা ধর্মেই কিন্তু স্পষ্টভাবে সেটা বলা হয়েছে। আমার কাছে মনে হয় ধর্মীয় শিক্ষায়ও সেটাকে আরেকটু ব্যাপকভাবে এটাকে ইনক্লুড করে, এটাকে আরো ব্যাপকভাবে যে ধর্মীয় প্রতিষ্ঠান, পাশাপাশি আপনি দেখেন মসজিদ, মন্দির, প্রেগোটায়ও এই আলোচনাগুলো হতে পারে, তারপরে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে হতে পারে, শিক্ষা প্রতিষ্ঠানে হতে পারে, সামাজিক ভাবে এগুলো নিয়ে
সেমিনার হতে পারে, আলোচনা হতে তফিকুল পারে। ইসলাম, আপনি ঠিকই বলেছেন, বেশ কিছু জায়গায় আসলে শিক্ষার মাধ্যমে বা জানিয়ে দেওয়ার মাধ্যমে এই ব্যাপারগুলোকে আমরা আরো বেশি মানুষের কাছে পৌঁছে দিতে পারি। একটু প্রথম অংশে একটু আমি আসতে চাই, যখন বলছিলেন শিক্ষা ব্যবস্থা এদিকে নিয়ে আসার যে বিষয়টি, শিক্ষা ব্যবস্থা নিয়ে আসার মানে বিষয়টা একটু আমি বিস্তারিতভাবে জানতে চাই। কিভাবে এটির ব্যাপারে কি আলাদা কোনো সাবজেক্ট নাকি বাড়তি কোনো পরীক্ষা বা বাড়তি কোনো জ্ঞানে থাকা উচিত? আসলে শিক্ষাক্রমে ঢোকানোর যে বিষয়টি সেটা আসলে কিভাবে হতে পারে? কারণ আমরা জাপান এবং ফিনল্যান্ডে ভালো কিছু উদাহরণ দেখছি, তারা কিভাবে শিক্ষাক্রমে এটাকে নিয়ে এসেছে। আমরা কোন জায়গা থেকে এই কাজটা করতে পারি? আপনি যথার্থই বলেছেন। আমি যেহেতু দীর্ঘ সময় জাপানে ছিলাম, প্রায় 10 বছর জাপানে ছিলাম, এবং জাপানে যখন আমি মাস্টার্স পিএইচডি করছিলাম সেই সময়ে আমি সপ্তাহে 2 দিন 2টি প্রাথমিক বিদ্যালয়ে এবং হাই স্কুলেও যেতাম, এবং ওদের পাঠ্যক্রমে যেটা দেখেছি, ওদের নৈতিক মূল্যবোধ এবং সামাজিক দায়বদ্ধতা নিয়ে একটা কোর্স ছিল, এবং এটা ওদেরকে প্রতিনিয়তই শুধুমাত্র প্র্যাকটিক্যালি অন পেপার পড়ানো সেটা না, তাদেরকে সেখানে ইনপ্র্যাকটিক্যাল নিয়ে যাওয়া হতো। যেমন জাপানে আপনি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিটা ছাত্র ছাত্রীকে কিন্তু ডে কেয়ার সেন্টারে, হ্যান্ডিক্যাপ স্কুলে, আবার ফার্মারদের সাথে কাজ করার জন্য, ডে লেবারদের সাথে কাজ করার জন্য, হসপিটালে পেশেন্টদের সাথে যে মিট করার জন্য, মানে প্রত্যেকটা গ্রুপ, প্রত্যেকটা মানুষের সাথে, সমাজে যারা বঞ্চিত আছে, যারা ডিসেবল, সব সেক্টরে এই ছোটবেলা থেকেই ওদেরকে সেই অ্যাক্সেসটা দেওয়া হয়, যার কারণে কিন্তু ওরা সারাউন্ডিং সবকিছু দেখে। একজন সফল এন্টারপ্রেনার কিভাবে হয়েছে, তাহলে তার এই সিক্রেট ধরনের কি কার্যক্রম ছিল। কি তাদেরকে এই যে মিথ্যা এবং অপতথ্যগুলোকে কি ফারাক করার একটা ফারাক করার মতো সক্ষমতা তাদের তৈরি করে দেয়? এক্স্যাক্টলি, এই প্রাথমিক শিক্ষায় হচ্ছে তাদের বেসিক নিডস এবং একজন মানবিক মানুষ হওয়ার জন্য যা প্রয়োজন সেটাই প্রাথমিক বিদ্যালয়ে শেখানো হয়, যার কারণে ছোটবেলা থেকে ওরা মজা করেও কোনো হাস্যরস করে মিথ্যা কথা বলে না। ওদের সামনে যখন কেউ যখন মিথ্যা কথা বলে, ওরা বোকার মতো তাকিয়ে থাকবে, কেন মিথ্যা বলছে। আমরা যেমন প্রায় জোকস করেও কিন্তু একজনকে নিয়ে মিথ্যা না, মজা করেও মিথ্যা কথা বলি, কিন্তু ওদের সোসাইটিতে ছোটবেলা থেকে এটাও আমি দেখিনি যে ওরা মজা করেও একটা মিথ্যা কথা বলবে। যে কারণে হয়তো এই তাদের কাছে আমরা সাধারণত সার্কাজম ব্যাপারটা খুব কম দেখতে পাই জাপানে, যেটা আমাদের এখানে আমরা সবচেয়ে বেশি দেখতে পাই। এবং অপতথ্য এবং ভুয়া তথ্যের ক্ষেত্রে আমাদের কিন্তু সাম্প্রতিক সময়ে সার্কাজম নামে যে পেজগুলো রয়েছে, ধরনের পেজগুলো রয়েছে, সেটিরও কিন্তু খুব বড় একটি ভূমিকা রয়েছে। একটু সার্কাজম পেজ নিয়ে আপনার মতামতটা জানতে চাই। মজার ছলে কোনো একটা মিথ্যা তথ্য দিয়ে দেওয়া, মজার ছলে কোনো বিশিষ্ট ব্যক্তির নামে এমন কোনো কথা বলে ফেলা যেটা আসলেই তিনি বলেননি, এটাকে আপনি কিভাবে দেখেন? এটা কি বাক স্বাধীনতা, নাকি সেই সীমাটা এখন আমরা ধরতে পারিনি? না, এটা বাক স্বাধীনতা কোনোভাবেই হতে পারে না। এটা জাপানিজ সোসাইটিতে ওরা এই শব্দটা বেশি ব্যবহার করে, যেটাকে বলে ইজিমে। ইজিমে মানে হচ্ছে ডিসক্রিমিনেশন। কারোর সাথে মজা করেও, ফান করেও কাউকে নিয়ে মিথ্যাচার করা যাবে না। আমরা যেমন চশমা পরলেই, পাওয়ার বেশি হলেই বলি এই কানা, কাউকে হেয় করা, কাউকে ছোট করে কথা বলা, কাউকে কোনো না কোনো ভাবে অপদস্থ করা। ফান মানে হচ্ছে, আপনি দেখেন আমরা ছোটবেলায় তাহলে মূলত স্কুলেও মোটা দাগে দেখেছি। আমরা এটা বলতেই পারি, যেভাবে আমাদেরকে অপতথ্য এবং গুজবকে রোখার জন্য নানা ধরনের প্রযুক্তিগত জ্ঞান দরকার, ঠিক তেমনিভাবে যারা ব্যবহারকারী রয়েছেন বা আমাদের জনগণ রয়েছেন, তাদের মূল্যবোধ এবং আসল নকল ফারাক করার যে সক্ষমতা, সেটাও আসলে তৈরি করে দিতে হবে। আর একটু আলাপ করতে পারলে হয়তো ভালো হতো, কিন্তু সময় স্বল্পতার কারণে আজ এখানেই শেষ করতে হচ্ছে। ধন্যবাদ সময়টুকু দেওয়ার জন্য। দর্শক, এতক্ষণ আমাদের সাথে আলোচনায় ছিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর মোহাম্মদ তৌফিকুল ইসলাম মিথিন। কথা বলছিলেন বেশ কিছু ফ্যাক্ট চেক এবং এক আনুষঙ্গিক বিষয় নিয়ে। দর্শক, আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে 71-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময়, একইভাবে। আপনারাও আমাদের সাথে যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে, সেটা একটি স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন fns.71tv@gmail.com, অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook.com/fake-news-scanner। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। চটকদার শিরোনাম দেখে ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্ট চেক করুন, আর থাকুন 71-এর সাথে।